আসসালামু আলাইকুম। আমরা আজকে নেফ্রোলজি রিলেটেড সেকেন্ড ভিডিওতে চলে আসলাম। তো এখানে আমরা মেইনলি নেফ্রোলজির যাবতীয় সব ইনভেস্টিগেশনস নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি ইনভেস্টিগেশনটাকে দুইটা ভাবে ভাগ করছি। একটা হচ্ছে ব্লাড অ্যান্ড ইউরিনের যাবতীয় সব ইনভেস্টিগেশন, আরেকটা দিকে হচ্ছে সব ইমেজিং। এখন ইমেজিংটা আমরা একটু সেপারেট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো, যদিও খুব বেশি কিছু নাই। ব্লাড অ্যান্ড ইউরিন নিয়ে অনেক কিছু বলার আছে, সেটা আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো ফার্স্টলি আমরা আসি GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা ইন্ডিকেট করা হচ্ছে প্রত্যেকটা যে নেফ্রন আলট্রাফিল্ট্রেট পার ইউনিট টাইম প্রডিউস করতেছে, প্রত্যেকটা নেফ্রনের আলট্রাফিল্ট্রেট পার ইউনিট টাইমের সামেশন হচ্ছে GFR। তো এটা ক্যালকুলেট করার বিভিন্ন মেথড আছে। তো ডাইরেক্ট মেথড আছে, যেটা হচ্ছে EDTA বা এনুলিন দিয়ে করা হয়ে থাকে। এটা নট রুটিনলি ডান, জাস্ট নামটা আমরা মাথায় রাখলাম। আর যেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, এটাই রুটিনলি করা হয়, এবং সেরাম ক্রিয়েটিনিন হচ্ছে আইডিয়াল এই ক্ষেত্রে। কেন আইডিয়াল সেটা আমি যদি বলি, আমরা যখন GFRটা ক্যালকুলেট করতেছি, তো আমরা হচ্ছে এই ইনডাইরেক্ট মেথডে অ্যাসেস করি যে ব্লাডে এই জিনিসটা কতটুকু আছে। ধরলাম যে 100 মিলিলিটার ব্লাডে আছে এই জিনিসটা, ধরলাম জাস্ট পারছে। সেই 100 মিলিলিটারের 50 মিলিলিটার হচ্ছে ইউরিনে রয়েছে। সো এইভাবে আমরা ফিল্ট্রেশন রেটটা কাউন্ট করি যে এই জিনিসটা 50% আর কি ফিল্ট্রেটেড হচ্ছে, এরকম আর কি ব্যাপারটা। সো ক্রিয়েটিনের যে বিষয়টা, এটা সামওয়াট স্পেশাল, কারণ আমরা চাই যে ফিল্ট্রেটটা আমরা ক্যালকুলেট করব, যে জিনিসটা ফিল্টার্ড হচ্ছে, যেটাকে আমরা ইউনিট ধরে আর কি ক্যালকুলেট করতেছি GFR, সেটা একদম 100% এইখানে আর কি পাস করবে। যেটুকু আর কি ব্লাডে ছিল সেটা 100% আর কি, মানে এখানে কোনো আর কি হবে না, লস্ট হবে না কোনোটা। আর এখানে হচ্ছে কোনো রিঅ্যাবজর্পশন হবে না, এখানে কোনো সেক্রেশন হবে না, কারণ হচ্ছে এই জিনিসটা হলে তো আমাদের অরিজিনাল GFR ক্যালকুলেশনে একটা হিন্ড্রেন্স বা একটা অ্যানোম্যালি চলে আসে। তো ক্রিয়েটিনিনের ব্যাপারটা হচ্ছে, সে হচ্ছে 100% ফিল্টার্ড হয় গ্লোমেরুলাসে, এবং তার হচ্ছে কোনো রিঅ্যাবজর্পশন নাই, সে সেক্রেটেড হয় না। তো এখানে সে যে কথাটা লেখা যে কমপ্লিটলি ফিল্টার্ড এট গ্লোমেরুলাস, নট রিঅ্যাবজর্বড। এবং এই ক্রিয়েটিনিন যেটা, এটা কোনো এক্সটার্নাল সোর্স থেকে আসতেছে না, মানে হচ্ছে এটা আমাদের যে মাসেলটাই মাসেল ম্যাস থেকে প্রডিউস হইতেছে একদম কনস্ট্যান্ট রেটে। তো এটা হচ্ছে ইজিলি অল্টার্ড হয় না, যেরকম হচ্ছে আমাদের অন্য যে ইউনিটগুলো ইনডাইরেক্টের ক্ষেত্রে, যেমন ইউরিয়া এগুলো হচ্ছে খুব ইজিলি অল্টার্ড হতে পারতো। তো এই জন্য ইউরিয়া আইডিয়াল না, ক্রিয়েটিনিনটা আইডিয়াল, কারণ এটা ইজিলি চেঞ্জ হয় না। সো প্রডিউস বাই মাসেল অ্যাট কনস্ট্যান্ট রেট, এটা কমপ্লিটলি ফিল্টার্ড হচ্ছে গ্লোমেরুলাসে এবং রিঅ্যাবজর্বড হচ্ছে না। তো এই জন্য এটা গুড। বাট ইন কেস অফ এক্সট্রিম মাসেল ম্যাস, কারণ আমাদের হচ্ছে মাসেল থেকে প্রডিউস হতেছে, সো অনেক লো মাসেল ম্যাস বা অনেক বেশি মাসেল ম্যাস তাদের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্টলি ইউজ করা হয়, সেটা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স ইউজ করা হয় 24 আওয়ার ইউরিন দিয়ে। সেই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের সূত্র এখানে দেওয়া, যেটা হচ্ছে আমাদের ইউরিনে ক্রিয়েটিনিনের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন। সেটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি পুরা ভলিউম দিয়ে, ইউরিনের ভলিউম দিয়ে, এবং হচ্ছে আমরা কত ইউনিট টাইম এটা হচ্ছে সেটা আর কি মেজার করতেছি আর কি, আমরা জাস্ট ফর্মুলাটা। তো এনিওয়েজ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা লেখা, GFR এবং ক্রিয়েটিনের রেশিও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু এটা নন লিনিয়ার, মানে হচ্ছে অনেকটা এই টাইপের একটা সিগময়েডাল বা হচ্ছে হাইপারবোলিক টাইপের একটা ব্যাপার। তো ক্রিয়েটিনিন যত বাড়বে GFR তত কমবে। এটা ইনিশিয়াল স্টেজে অনেক বেশি আর কি দেখা যায় সেটা, যখন মানে লেট স্টেজ অফ CKD বা হচ্ছে একদম এক্সট্রিম লেভেলে যখন চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে অতটা আর কি এরকম ডিফারেন্স থাকে না চেঞ্জে। এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা একটা ইকুয়েশনের কথা আসে, সেটা হচ্ছে মডিফিকেশন অফ ডায়েট ইন রেনাল ডিজিজ অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ এপিডেমিওলজি, যেটা MDRD বলা হয়। এটা একটা বিদঘুটে টাইপের ইকুয়েশন আছে, সেটা আমাদের মনে হয় না মনে রাখার কোনো দরকার আছে। এটা ভ্যারিয়েবলগুলো একটু মনে রাখি। এটা KH দিয়ে মাথায় রাখতে পারি, ক্রিয়েটিনিন, এইজ, জেন্ডার অ্যান্ড এথনিসিটি। তো এই জিনিসটা মাথায় রাখতে পারি। এখানে আরেকটা ইনফরমেশন হচ্ছে, আমরা ক্রিয়েটিনিনের চেয়ে একটা বেটার এন্ডোজেনাস মেটাবোলাইট পেয়েছি, সেটা হচ্ছে সিস্টেন C। এটা হচ্ছে আরও অ্যাকুরেট এস্টিমেট দিতে পারে, বাট এটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন। তো এই থিওরিটিক্যাল কথাবার্তা গেলো। এখানে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাগতেছে, সেটা হচ্ছে লিমিটেশনস অফ এস্টিমেটেড GFR। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা একটু যদি কয়েকটা মার্ক করে, আমাদের অ্যারাউন্ড 7টা পয়েন্ট মাথায় রাখা লাগবে। তো সেই 7টা পয়েন্ট কী কী? তো ফার্স্টলি হচ্ছে আমাদের GFRটা খুব একটা রিলায়েবল বা প্রিসাইজ একটা এস্টিমেট না, এটা হচ্ছে অনেক ওয়াইড কনফিডেন্স ইন্টারভেল কি সেটা একটু এক্ষেত্রে বলা রাখতেছে। আমরা জিনিসটা এভাবে মাথায় রেখে যে কনফিডেন্স ইন্টারভেল হচ্ছে একটা প্রিসাইশন বা কতটা সঠিক, কতটা এটা বিলিভেবল একটা এস্টিমেট বা একটা পরিমাপ, সেটা আর কি একটা মেজারমেন্ট। ধরলাম যে এই হচ্ছে আমাদের একটা বোর্ড, এই বোর্ডে হচ্ছে আমাদের একটা পয়েন্ট আমাদের টার্গেট। আচ্ছা, একটা ছবি আঁকি, হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডের আমরা ধরি যে এই পয়েন্টটা টার্গেট, বাট এটা আমরা এখনও জানি না। এই বোর্ডের এই জিনিসটাকে টার্গেট করে অনেকগুলো তীর মারা হয়েছে। তো
তো এইখানে একটা সিস্টেমে দেখা গেল যে এখানে মানে টোটাল যে কটা তীর মারা হয়েছে এখানে এরকম ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এরকম বিভিন্ন জায়গায়, সব তো আর জায়গা মতো যায় না, বাট এইখানে যে টার্গেট করে মারা হয়েছে, এই যে অনেকগুলো তীর এই আশেপাশে লাগছে, সেটা দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। এটা হচ্ছে ন্যারো কনফিডেন্স ইন্টারভ্যাল বা একটা প্রিসাইজ জিনিস। বাট আমি যদি আরেকটা করি, ছবি আঁকি, হচ্ছে আরেকটা বোর্ড, আর এটার টার্গেটও হচ্ছে এই জায়গাটায় ধরলাম, বাট এই ক্ষেত্রে তীর দেখা গেল এরকম ডিফিউজলি আছে। এখন আমাদের টার্গেটটা যে আসলে কোথায় ছিল এটা কিন্তু অ্যাসেস করার কোনো উপায় নেই। সো এটা হচ্ছে একটা ওয়াইড কনফিডেন্স ইন্টারভ্যাল বা হচ্ছে এটা লেস প্রিসাইজ একটা জিনিস। তো জিএফআর এর কথা বইতে এটাই বলছে যে এটা ওয়াইড কনফিডেন্স ইন্টারভ্যাল, তো এটা খুব একটা অ্যাকুরেট না। এখানে আরেকটা কথা বলছে যে এটার মানে মেজারমেন্টটা হচ্ছে 90% অফ পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে তাদের জিএফআরের 30% ফ্লাকচুয়েশন আছে। মানে সোজা কথা হচ্ছে যদি কারো জিএফআর মেজার করে পাওয়া যায় এই সিস্টেম ইজিএফআর দিয়ে যে 1 মিলিলিটার পার মিনিট ধরলাম বা সামথিং, তো এই জিনিসটা হচ্ছে আসলে প্লাস মাইনাস 0.3 থাকতেছে, মানে 0.7 থেকে 0.3 রেঞ্জ, একটা মোটামুটি ওয়াইড রেঞ্জ। আর 90% অফ পেশেন্টসের ক্ষেত্রে দেখা যায় যে এটা উইদিন 50% অফ এস্টিমেট, মানে হচ্ছে কারো যদি জিএফআর 1 হয় সেক্ষেত্রে হচ্ছে 1.5 থেকে 0.5 এই রেঞ্জে যে কোনো হইতে পারে। সো ওয়াইড মোটামুটি, এর জন্য খুব একটা এটা রিলায়েবল না, এটা নাম্বার 1 গেল। আর সেরাম ক্রিয়েটিনিনের যদিও এটা অনেক মানে কি বলবো খুব একটা ফ্লাকচুয়েশন হয় না, এজন্য এটা আমরা ধরেছিলাম। বাট দেখা যায় যে মাসেল ম্যাস যদি কারো অনেক লো থাকে সেক্ষেত্রে হচ্ছে অনেক বেশি জিএফআর চলে আসতে পারে। আবার যদি কারো হয় এমন কোনো ড্রাগ তাদের দেওয়া হয় যেরকম হচ্ছে ট্রাইমিথোপ্রিন, তো এটা হচ্ছে ক্রিয়েটিনিনের সেক্রেশনটা কমায় দেয়। সো এটা দিলে আবার দেখা যাবে যে ক্রিয়েটিনিন ব্লাডে অনেক বেশি থাকতেছে, সো ইন দ্যাট কেস অনেক কম আমাদের জিএফআর চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমাদের হইতে পারে, মানে একটা বায়াস ক্রিয়েট হইতে পারে জিএফআরে। সো একদম অ্যাবসোলুট একটা টেস্ট এমন একটা লিমিটেশন। আর ক্রিয়েটিনিন যে স্টেবল এই জিনিসটা আমাদের মানে একটা পজিটিভ জিনিস ছিল আমাদের সিলেকশনের ক্ষেত্রে, বাট এটা হচ্ছে এর জন্য অনেক দিন স্টেবল থাকার কারণে অ্যাকিউট কিডনি ইনজুরিতে অ্যাসেস করা যায় না, মানে এটার খুব একটা ভ্যালু নাই, কারণ অত বেশি তো আর অ্যাকিউট কিডনি ডিজিজে ক্রিয়েটিনিনের চেঞ্জ হবে না, এই একটা জিনিস। তারপর হচ্ছে প্রেগনেন্সি এবং হচ্ছে আন্ডার 18 যারা, তাদের ক্ষেত্রে এটা করা যায় না। তারপর হচ্ছে এটা খুব একটা রিলায়েবল না, পার্টিকুলারলি স্টেজ 3 এর সিকেডি ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা রিলায়েবল না, এটা কন্ট্রোভার্সি আছে শুধু জিএফআর দিয়ে করার ব্যাপারে। তাছাড়া হচ্ছে এটা এথনিসিটিকে বলা হয় যে এথনিসিটিটা ইন্ডিকেট করে না নিজে থেকে, একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দিয়ে আর কি গুণ করা লাগে, যেরকম হচ্ছে ব্ল্যাকদের ক্ষেত্রে হচ্ছে 1.21 দিয়ে গুণ করা লাগে আমাদের টোটাল জিএফআরটা করার জন্য, মানে অরিজিনাল যে অ্যাবসোলুট ভ্যালুটা পাওয়ার জন্য। তারপরে হচ্ছে আমাদের যে মেজারমেন্টটা যেভাবে আমরা এক্সপ্রেস করতেছি, লাইক এখানে আমরা যে 125 মিলিলিটার পার মিনিট পার বডি সারফেস এরিয়া, 1.73 পার স্কোয়ার মিটার, এইভাবে আর কি তো এক্সপ্রেস করে জিএফআরটা। এটা আসলে আমরা পেশেন্টকে বললে পেশেন্ট কিছুই বুঝবে না, তো এই জন্য আমরা হচ্ছে 100 মিলিলিটার পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ারটাকে একটা আইডিয়াল ধরে এবং এইটার পার্সেন্টেজ হিসাবে আর কি ক্যালকুলেট করে পেশেন্টদের বলে, যেরকম এখানে এক্সাম্পলটা দিছে যে 100টাকে আইডিয়াল ধরে আমরা হচ্ছে এটা করে থাকি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, যেরকম 25 মিলিলিটার হইলে আমরা হচ্ছে 25% অফ নর্মাল কিডনি ফাংশন হিসাবে বলে দিই। তো মোটামুটি আমি যে কথাগুলো বলছি এখানে সেটাই লেখা। আমি যে জিনিসটা ভুলে গেছিলাম যে ট্রাইমেথোপ্রিন এবং ক্রিয়েটিন সাপ্লিমেন্ট, এই দুইটা হচ্ছে আন্ডার এস্টিমেট করে ক্রিয়েটিন ভ্যালুটা, কারণ আসলে জিনিসটা আমার আগে এক্সপ্লেন করা উচিত ছিল কেন এটার ইনভার্স সম্পর্ক, যে ক্রিয়েটিনিন হচ্ছে ব্লাডে যত বেশি থাকতেছে তার মানে হচ্ছে এটা তত কম গ্লোমেরুলাস দিয়ে ফিল্টার্ড হইতেছে। তো এই মূলনীতিটাকে ধরে নেওয়া হয়। সো ব্লাডে যদি কোনো কারণে দেখা যায় ক্রিয়েটিনিন বেশি, তার মানে হচ্ছে এখান থেকে কম পাস করছে। সো আমাদের যাদের লো মাসেল ম্যাস তাদের ক্ষেত্রে এর জন্য জিএফআরটা ওভার এস্টিমেটেড হতে পারে, কারণ নর্মালি ব্লাডে হচ্ছে কম থাকতেছে ক্রিয়েটিনিন। আবার হচ্ছে যেগুলি হচ্ছে ক্রিয়েটিনিনের সেক্রেশন ইনহিবিট করে, লাইক হচ্ছে ট্রাইমিথোপ্রিন এবং ক্রিয়েটিন, তো তারা হচ্ছে এখানে পাস করতে দিতেছে না। সো এখানে হচ্ছে লো লেভেলস অফ ক্রিয়েটিনিন যাইতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা আন্ডার এস্টিমেশন হতে পারে, কারণ হচ্ছে আমাদের ব্লাডে এক্সেস অ্যামাউন্ট অফ ক্রিয়েটিনিন আমরা দেখছি, যদিও এটা আমাদের মাসেল ম্যাস থেকে সিক্রেটেড না, একটা এক্সটার্নাল ফ্যাক্টর থেকে সিক্রেটেড। তো মোটামুটি দ্যাটস ইট আমাদের লিমিটেশনস দিয়ে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এর জন্য এটার পিছনে এত টাইম ওয়েস্ট করা।
তো এরপরে আসি আমরা হচ্ছে বিভিন্ন ইউরিন ইনভেস্টিগেশন, এখানে কয়েকটা স্ক্রিনিং টেস্টের নাম দেখা, এটা আমরা জেনে রাখতে পারি। তো ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ডায়নামিক টেস্ট ফর টিউবুলার ফাংশন। তো মেনলি আমাদের ইউরিনের কনসেন্ট্রেটিং অ্যাবিলিটি, দেন হচ্ছে ওয়াটার লোড, অ্যাসিড লোড, সেক্রেট করার অ্যাবিলিটি, এগুলো ইন্ডিকেট করে। বাট ফাংশনালি আমাদের হচ্ছে ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ ইলেকট্রোলাইটস দিয়ে টিউবুলার ফাংশনটা অ্যাসেস করে থাকি। পার্টিকুলারলি সোডিয়ামটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে মেজার করা হয়, এখানে যখন বলা ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফেট, এগুলো আর কি। তো এটা মেনলি কি ইন্ডিকেট করে, আমাদের এই ধরলাম হচ্ছে আমাদের সেরামের একটা ইলেকট্রোলাইট আছে, সেটা থেকে ইউরিনে কত পার্সেন্ট আর কি এক্সক্রেটেড হইতেছে, এই ফ্র্যাকশনটাই হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রেশন অফ ইলেকট্রোলাইটস। তো এই ক্ষেত্রে ধরলাম যে সোডিয়াম আমাদের ইউরিনে কতটুকু আছে, মানে কতটুকু এক্সক্রিটেড হইতেছে, আর সোডিয়াম সেরামে কতটুকু আছে, এটার যে রেশিওটা, এইটাই হইতেছে আমাদের ফ্র্যাকশনাল এক্সক্রেশন। এটাকে হচ্ছে ক্রিয়েটিনিনের মানে কন্ট্রাস্টে আর কি দেখানো হয়েছে, ক্রিয়েটিনিনের এক্সক্রেশনের কয় পার্সেন্ট আর কি কিসের এক্সক্রেশন হইতেছে। তো এই জিনিসটা এখানে ফর্মুলা আকারে দেখানো হয়েছে। আর এইখানে হচ্ছে বিভিন্ন টেস্ট এবং তার ডায়াগনোসিস নিয়ে কথাবার্তা বলা। পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট হচ্ছে পিএইচটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ইউরিন খুবই বেশি অ্যাসিডিক থাকে এই ক্ষেত্রে। সো আরটিএতে আমরা লো পিএইচ ইউরিন পেতে পারি। আর হচ্ছে বিভিন্ন স্টোনে পিএইচটা অল্টার থাকতে হবে, এটা পার্টিকুলারলি সিগনিফিকেন্ট। লো পিএইচ ইউরিন হচ্ছে ইউজুয়ালি সিস্টিন স্টোন, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, এসব ক্ষেত্রে দেখা যায়। আবার হচ্ছে যে এএমপি স্টোন যেগুলো, বা স্ট্রুভাইট স্টোন, যেখানে স্ট্যাগহর্ন ক্যালকুলাস সম্ভবত দেখা যায়, সেসব জায়গায় হচ্ছে আমরা অ্যালকালাইন ইউরিন পাবো। তো এই আমাদের মোটামুটি পিএইচের সিগনিফিকেন্স। ইউটিআইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা লিউকোসাইট কাউন্টার রেজড পাইতে পারি, দেন হচ্ছে নাইট্রেট আমাদের পজিটিভ পেতে পারি, নাইট্রেট টেস্ট, কারণ বিভিন্ন ব্যাকটেরিয়ারা সেক্রেট করে। সো দ্যাটস অলসো সামথিং টু কনসিডার। মাইক্রোস্কোপিতে বিভিন্ন ফাইন্ডিং পেতে পারি, বিভিন্ন কাস্ট পেতে পারি। তো আমরা আরবিসি কাস্ট পাই হচ্ছে ইউজুয়ালি গ্লোমেরুলার ডিজিজের ক্ষেত্রে। কাস্ট জিনিসটাকে এটা আগে একটু বুঝি। আমাদের এই যে কিডনিতে হচ্ছে কোনো যদি ড্যামেজ হয় বা কিছু একটা প্যাথোলজি হয়, সেই প্যাথোলজিটা ধরলাম হচ্ছে গ্লোমেরুলার ড্যামেজের জন্য বা কোনো কিছুর এক্সেসের জন্য এটা হইতেছে। তো এই জিনিসটা হচ্ছে এই টিউবিউলসের মধ্যে থেকে ক্ষয় হবে। তো মেইনলি টিউবিউল থেকে যাওয়ার সময় এখানে একটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ আকারে জিনিসটা পাস আউট করে। সো এই সিলিন্ড্রিক্যাল শেপটাই হচ্ছে কাস্ট। তো যখন আরবিসি পাস করে তখন আরবিসি কাস্ট হয়, যখন ডাব্লিউবিসি পাস করে তখন ডাব্লিউবিসি কাস্ট হয়। ইন কেস অফ সিভিয়ার ইনফেকশন, যেরকম পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে অনেক বেশি ডাব্লিউবিসি এখানে থাকে, ডাব্লিউবিসি কাস্ট আকারে এরকম পাস আউট করে। আবার হচ্ছে যদি ইসের কথা বলি, গ্লোমেরুলার ডিজিজ যেগুলো, এক্ষেত্রে হচ্ছে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা ডিস্ট্রয়েড হয়ে যায়। আরবিসি যেটা নর্মালি এখান দিয়ে পাস হওয়ার কথা না সাইজের জন্য, সেটা হচ্ছে এখানে পাস হতে পারবে, এর জন্য হচ্ছে আরবিসির কাস্টটা ইউরিনের মধ্যে পাস আউট করবে। তো এখানে সেটাই লেখা যে ডিসমরফিক আরবিসি দেখা যেতে পারে, দেন কারণ হচ্ছে এখান থেকে পাস করতেছে আরবিসি, আস্ত আরবিসিও চলে আসতে পারে এবং এটার নর্মাল মরফোলজিটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিসমরফিক আরবিসি। সো ডিসমরফিক আরবিসি মে বি সিন, আরবিসি কাস্ট মে বি সিন ইন গ্লোমেরুলার ডিজিজ। পাইলোনেফ্রাইটিসে হচ্ছে আমরা ডাব্লিউবিসি কাস্ট পেতে পারি। আবার হচ্ছে যদি ইউটিআই হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়াও ইউরিনের সঙ্গে চলে আসতে পারে, এটা আপার ইউটিআই লোয়ার ইউটিআই দুইটার ক্ষেত্রে। বাট ডাব্লিউবিসি কাস্ট হচ্ছে পাইলোনেফ্রাইটিস, অর্থাৎ আপার কিডনি, মানে কিডনিতেই বেসিক্যালি, নট আপার ইউরিনারি ট্র্যাক্ট, একদম কিডনিতেই হচ্ছে যদি সমস্যা হয় তখন হচ্ছে ডাব্লিউবিসি কাস্ট পেতে পারি। আরেকটা এখানে বলা যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসে হচ্ছে পাওয়া যেতে পারে, কারণ এখানেও হচ্ছে ইনফ্লামেশন হইতেছে কিডনিতে। ক্রিস্টালস নর্মালি ক্যালসিয়াম অক্সালেট আর হচ্ছে ইউরেট ক্রিস্টাল নর্মালি পাওয়া যায়, কিন্তু যদি অন্য টাইপের ক্রিস্টাল পাওয়া যেতে পারে সেটা রেনাল স্টোনের জন্য নেগেটিভ। ইভেন এই যে অক্সালেট এবং ইউরেট স্টোন, এরাও যদি অ্যাবনর্মালি লার্জ পাওয়া যায় বা অনেকগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের জন্য প্যাথোলজিক্যাল। এরপর হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রেশন, এটা হচ্ছে আমাদের টিউবুলার ফাংশনকে ইন্ডিকেট করে। তো সোডিয়ামের ফ্র্যাকশনাল এক্সক্রেশন যদি দেখা যায় যে 1%-এর বেশি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টিউবুলার ড্যামেজকে ইন্ডিকেট করে। কারণ হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রেশন মানে হচ্ছে আমাদের নর্মালি যে রিঅ্যাবজর্ব হওয়ার কথা, আমাদের তো গ্লোমেরুলার ফিল্ট্রেটটা রিঅ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা নর্মালি, তো একটা হিউজ পার্ট আর কি, অনলি 99%-ই তো রিঅ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা, 1% এক্সক্রেটেড হইতেছে। তো এই 99% যদি রিঅ্যাবজর্ব না হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেশি এটা ইউরিনে পাস আউট হবে, তখন হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রেশনটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের টিউবুলার ড্যামেজকে ইন্ডিকেট করে। এখানে সেটাই লেখা যে এটিএনএ ফ্র্যাকশনাল এক্সক্রেশন অফ সোডিয়াম গ্রেটার দ্যান 1%, যেটা প্রিরেনাল কজে হচ্ছে নর্মাল থাকে। এরপরে আমরা আসি হেমাটোলজিক্যাল আমাদের অ্যানোমালিগুলো। আমাদের বিভিন্ন টাইপের অ্যানিমিয়া হতে পারে, হেমোলাইটিক অ্যানিমিয়া দেখা যেতে পারে ইন কেস অফ হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, তারপর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা,
এটা নিয়ে একটু আগে বলি। তাহলে আমাদের একটা সেপারেট পেজ নিয়ে নেই এটার জন্য। পেজ এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ফার্স্টে ইসের কথা বলি, টিটিপি এর কথা বলি, এক্ষেত্রে আমাদের একটা এনজাইমেটিক ডিফিসিয়েন্সি হয়, সেটা সম্ভবত অ্যাডাম TS13, মানে অ্যাডাম TS13 খুব সম্ভবত। এই এনজাইমটা হচ্ছে একটা মেটালো কোলাজিনেজ। তো মেনলি এখানে কি হচ্ছে, আমাদের ভন উইলিব্র্যান্ড যে ফ্যাক্টরটা ও কী করে, ও হচ্ছে আমাদের প্লেটলেটদের অ্যাডহেশনে হেল্প করে ইন কেস অফ যে হিমোস্টেটিক যে রেসপন্সটা, আমাদের কোয়াগুলেশন ক্যাসকেডের যে প্রাইমারি যে হিমোস্টেসিস। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটা খুবই স্টিকি একটা জিনিস। তো ওদের হচ্ছে ফার্স্ট একটা আলট্রা লার্জ ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর আকারে সেক্রেশন হয়। এখন এটা যেন বেশি স্টিকি না হয়ে যায়, এই জন্য এই মেটালো কোলাজিনেস যেটা, মানে এটা সোজা কথা একটা প্রোটিয়েজ, এই প্রোটিয়েজটা হচ্ছে এই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরটাকে ছোটো ছোটো সেগমেন্টে করে ভাগ করে ফেলে, যেন ওরা হচ্ছে সেপারেটলি এই অ্যাডিশনটাকে হেল্প করে। তো এই ডিজিজটায় টিটিপিতে নর্মালি এই অ্যাডামস TS13 যেটা, এটা সেক্রেটেড নর্মালি হয় না। এটা প্রপারলি সেক্রেটেড না হওয়ার কারণ হচ্ছে এক্সেসিভলি স্টিকি ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর সেক্রেট হয় এবং প্রচুর পরিমাণের জন্য প্লেটলেট হয়ে যায়, অ্যাগ্রিগেশন হয়। এর জন্য এটা ছোটো ছোটো মাইক্রো থ্রম্বাই ফর্ম করে। এই মাইক্রো থ্রম্বাই ফর্ম করার কারণে ছোটো ভেসেলগুলিতে ইজিলি ইঞ্জুরি হয়। এর কারণ হচ্ছে আমাদের এই RBC ফ্র্যাগমেন্টেশন হয়, জন্য হিমোলাইসিটিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। সো ফ্র্যাগমেন্টেড RBC দেখা যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের প্লেটলেট কাউন্টটা অনেক কম হয়ে যেতে পারে। এটা টিটিপিতেও দেখা যায়। আবার হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম যেটা, এটা হচ্ছে আমাদের শিগা লাইক টক্সিন, যেটা ইকোলাই একটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট, খুব সম্ভবত O157H7 যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের জন্য দায়ী। তো ওরা যে কাজটা করে, ওরা হচ্ছে এখানে সিভিয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হয় এই শিগা লাইক টক্সিনটার জন্য, এখানে ইকোলাইটা থেকে। তো এইখানে হচ্ছে প্রচুর এর জন্য ভ্যাসকুলার ড্যামেজ হয়। তো এই ডিফিউজ ভ্যাসকুলার ড্যামেজের জন্য হচ্ছে সাবেন্ডোথেলিয়া কোলাজেনগুলো এক্সপ্রেসটা বিভিন্ন জায়গায় জন্য কোয়াগুলেশন ক্যাসকেড অ্যাক্টিভেটেড হয়, প্লেটগুলি ইউজড হয়ে যায়, অনেক জায়গায় এরকম ছোটো ছোটো মাইক্রোথ্রম্বাই ফর্ম হয়, ফার্দার হচ্ছে ব্লিডিংটার জন্য হয়ে যায়। তো সেম ফাইন্ডিংস পাওয়া যেতে পারে এখানে, ফ্র্যাগমেন্টেড RBC আর হচ্ছে লো প্লেটলেট কাউন্ট। আবার হচ্ছে আরেকটা জায়গা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সেক্ষেত্রেও এটা দেখা যেতে পারে। ম্যালিগন্যান্ট হাইপারটেনশনেও আমরা হচ্ছে অনেক বেশি যে স্মল ভেসেলগুলো দিয়ে অনেক বেশি ব্লাড যেতে থাকে, ভেসেলগুলোর ইনজুরি হয়, এর জন্য ফাইব্রিনয়েড নেক্রোসিস ডেভেলপ করে। এই ফাইব্রিনয়েড নেক্রোসিসের জন্য হচ্ছে আর কি আলটিমেটলি এই সিমিলার ফাইন্ডিংগুলো পাওয়া যায় বিভিন্ন জায়গায় আর কি, ন্যারো হয়ে যায় ভেসেলটা। সো RBC ফ্র্যাগমেন্টেড হয়, এখানে ইনজুরি হওয়ার চান্সেস বেশি, এই জন্য প্লেটলেট কাউন্টটা কমে যায়। তো এইভাবে বিভিন্ন জায়গায় আমরা হিমোলাইটিক অ্যানিমিয়ার সায়েন্সগুলো পেতে পারি। সো সিমিলারলি হচ্ছে এইসব ক্ষেত্রে আমরা পাবো, মানে সোজা কথা হচ্ছে তিনটা জায়গায় আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া, সিস্টোসাইট বা আর ড্যামেজ বা ফ্র্যাগমেন্টেড RBC ফ্র্যাগমেন্ট, আর হচ্ছে লো প্লেটলেট, এই তিনটা জিনিস আমরা তিনটা কেসেসে পাচ্ছি। এইখান থেকে আর কিছু কি বলার আছে? আচ্ছা, টিটিপি কজ যেটা, এটা ইউজুয়ালি অ্যাকোয়ার্ড হয়ে থাকে ম্যাক্সিমাম কেসেসে, আবার কনজেনিটাল কিছু কজেসও আছে। একটা সিনড্রোম আছে সম্ভবত, এটার নাম আপশ-শুলম্যান সিনড্রোম। এই ক্ষেত্রে হচ্ছে এরকম কনজেনিটালি টিটিপি পাওয়া যেতে পারে। তো মোটামুটি আমাদের এক্সট্রা কথাবার্তা এখানেই শেষ। এরপরে আমরা স্লাইডে ফিরি। এখানে আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে কথা বলে ফেললাম, তারপর হচ্ছে এই থ্রোম্বোসাইটোপেনিয়া এবং ফ্র্যাগমেন্টেড যে RBC, এটার কজগুলি নিয়েও কথা বলে ফেললাম। অন্য অন্য অ্যানিমিয়া নিয়েও কথা বলি, যে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া, এটা হচ্ছে CKD-তে থাকতে পারে বিভিন্ন কজে, যেহেতু এটা ক্রনিক একটা ডিজিজ। সো এটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের ফাইন্ডিংটাকে ফলো করে। আবার হচ্ছে কিডনি ড্যামেজের জন্য হচ্ছে EPO সেক্রেশন হয়, এরিথ্রোপয়েটিন সেক্রেশনটা কম থাকে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এখানে হচ্ছে CKD ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে অনেক বেশি ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে, ইউরেমিয়া হয়, টক্সিনস জমা হয়। এই টক্সিনগুলি হচ্ছে বোন ম্যারোর প্রতি টক্সিক। তো এই টক্সিনগুলির জন্য হচ্ছে আবার বোন ম্যারো প্রোডাকশন, RBC প্রোডাকশন কমে যায়, সেজন্য নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হয়। আরও কিছু কজ আছে, এটা আমরা CKD পড়ার সময় ইনশাআল্লাহ ইন ডেপথ দেখবো। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন ব্লিডিং কজ, যেটা ব্লিডিং হলে হচ্ছে আমাদের হেমোরেজিক অ্যানিমিয়া ডেভেলপ করে, অর্থাৎ হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া এটা ডেভেলপ করতে পারে। সো UT ব্লিডিংয়ের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। বিভিন্ন
ইনফেকশাস যে বা ইনফ্ল্যামেটরি যে ফাইন্ডিং, সেক্ষেত্রে আমরা ইএসআরটা হাই পাই, এবং সাথে হচ্ছে ইন কেস অফ ইনফেকশন লাইক ইউটিআই WBCটা বেশি পাই। তো এই যে আচ্ছা ভাস্কুলাইটিস এটাও একটা ইনফেকশন, এক্ষেত্রে নিউট্রোফিল কাউন্টটা বেশি থাকে। সেপসিস যে আমাদের ইউটিআই, এক্ষেত্রে হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বেশি থাকে, ইএসআরটা বেশি থাকে। SLE এইটা হচ্ছে আমাদের একটা ক্রনিক ইনফ্ল্যামেশন হওয়ার কারণে এক্ষেত্রে ইএসআরটা বেশি থাকে, বিভিন্ন ইন্টারলিউকিনেরা সিক্রেট করতে থাকে। আবার হচ্ছে SLE তো সব কিছুর এগেনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট করে, সো আমাদের যে লিম্ফোসাইট এগুলির এগেনস্টে অ্যান্টিবডি ক্রিয়েট করে, সো এই ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটা কম থাকতে পারে। আবার হচ্ছে ওরা বোন ম্যারোর এগেনস্টেও, বোন ম্যারোর সেলের এগেনস্টেও অ্যান্টিবডি থাকতে পারে আর কি। তো তারা হচ্ছে বোন ম্যারোটাকে ড্যামেজ করে, বোন ম্যারো সাপ্রেশন করতে পারে। তো সেটার জন্য হচ্ছে প্যানসাইটোপেনিয়াও ডেভেলপ করতে পারে। সো SLEর জন্য হচ্ছে আমাদের ফাইন্ডিংস হতে পারে লিম্ফোসাইট কম, ইএসআর বেশি, প্যানসাইটোপেনিয়া। তার সাথে হচ্ছে আমাদের মাল্টিপল মায়োলোমা একটা কজ। মাল্টিপল মায়োলোমাতেও হচ্ছে বোন ম্যারোর ইনফিলট্রেশন হয় মায়োলোমা সেল দিয়ে, তার কারণে হচ্ছে আমাদের আরবিসি প্রোডাকশনটা কম থাকে। সো এই শুধু আরবিসি না, WBC প্লেটলেটও কম থাকে, প্যানসাইটোপেনিয়া এই ক্ষেত্রেও দেখা যেতে পারে। তো আই গেস মোটামুটি আমাদের সবগুলি টাচ করা হয়ে গেছে। এরকম হেমাটোলজিক্যাল আমরা কিছু ফাইন্ডিং পেতে পারি। এরপরে আসি আমরা বায়োকেমিক্যাল টেস্ট, যেগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড আসলে। আমাদের হচ্ছে যদি কিডনি ঠিক মতো ফিল্টার না করতে পারে জিনিসপত্র, সো যাদের ফিল্টার করার কথা তাদের জমা হবে। ইলেকট্রোফিলাইট এক্সেসিভলি জমা হতে থাকবে, তাদের ফিল্টার না করতে পারে। লাইক পটাশিয়াম জমা হতে থাকবে, হাই লেভেলস অফ পটাশিয়াম ইন ব্লাড পাওয়া যেতে পারে। তারপরে হচ্ছে আমাদের কী বলে ক্রিয়েটিনিন জমা হতে থাকবে। ক্রিয়েটিনিন জমা হয়, ক্রিয়েটিনিন লেভেল হাই থাকবে। ইউরিয়া লেভেলটা, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেশি থাকবে। তো এই জিনিসগুলো আর কি হাই থাকতেছে। সো এই জিনিসগুলো কনভার্সলি যদি চিন্তা করি, যখন আমরা টেস্ট করবো হাই সেরাম ইউরিয়া মানে হচ্ছে আমাদের কাজ করতেছে না, হাই সেরাম ক্রিয়েটিনিন ঠিকমতো গ্লোমেরুলাস কাজ করতেছে না। সো এগুলি হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কম বোঝায়। সিমিলারলি ইউরিয়া বেশি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কম বোঝায়। বাট এটা যেহেতু নন স্পেসিফিক, অন্য জিনিস ইন্ডিকেট করতে পারে। তো কেন ইউরিয়া ইজ ইনফিরিয়ার টু ক্রিয়েটিনিন, সেটার উত্তর আমরা এখানেও পেয়ে যাচ্ছি। কারণ ইউরিয়ার অন্য জিনিস ইন্ডিকেট করতে পারে হাই ইউরিয়া লেভেলস, লাইক হাই প্রোটিন ডায়েট, জিআই ব্লিডিং, ক্যাটাবলিক স্টেট। এই তিনটে জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। এর জন্য ইউরিয়া ইজ ইনফিরিয়ার টু ক্রিয়েটিনিন। তো এর সাথে হচ্ছে এখানে নন স্পেসিফিক ফাইন্ডিংস, লো ইউরিয়া আর লো অ্যালবুমিন, CLD ম্যালনারিশমেন্ট ইন্ডিকেট করে, এটা আমাদের রেনাল ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড না। আর ইউরিয়াস টু ক্রিয়েটিনিন রেশিওটা বেশি, এইটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের প্রি-রেনাল ফেলিয়ার ইন্ডিকেট করার আসলে একটা ইন্টারেস্টিং কারণ আছে। কারণ আমাদের যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটা হচ্ছে ফ্রিলি রিঅ্যাবজর্বড হয় টিউবিউলসে, বাট ক্রিয়েটিনিন আমরা জানি যে রিঅ্যাবজর্বড হয় না। ইনফ্যাক্ট এটাও একটা ইনফিরিয়ার স্পেসিমেন হওয়ার একটা কারণ, এটা আমরা অ্যাড করে নিতে পারি এই তিনটার সাথে। তো যেটা বলছিলাম, এটাও আসলে একটু সেপারেটলি বুঝাইলে ভালো, এখানে আমি বুঝাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের ধরলাম একটা হাইপোপারফিউজ স্টেট, আমাদের হচ্ছে ইনট্যাক্ট আছে, আমাদের টিউবিউলস ইনট্যাক্ট, আমাদের রেনাল কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে ব্লাড কম যাইতেছে, সো এখানে কম হচ্ছে পাস হবে, GFR মানে আমাদের ফিল্ট্রেট কম পাস হবে। সো কম প্লাজমা পাস হওয়ার কারণে আমাদের রেনিন, এনজিওটেনসিন, অ্যালজিস্ট্রন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে। তারা কী করবে, তারা হচ্ছে ওয়াটার কনজারভেশনের জন্য বিভিন্ন সিস্টেম ইউজ করবে, এবং এই ওয়াটারের সঙ্গে প্যাসিভলি ইউরিয়া রিঅ্যাবজর্বড হবে। তো এই জন্য যেহেতু টিউবিউলস ইনট্যাক্ট আছে, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণ ইউরিয়া রিঅ্যাবজর্ব হবে। এটা অ্যাকচুয়ালি ইউরিয়া রিসাইক্লিং এর একটা পার্ট এইটা। তো ইউরিয়া রিসাইকেল যেহেতু হচ্ছে, সেহেতু হচ্ছে আমাদের ইউরিয়া লেভেলটা অ্যাবনর্মালি বেড়ে যাচ্ছে, বাট ক্রিয়েটিনিন লেভেল ইজ সেম। বাট ইন কেস অফ রেনাল ড্যামেজ, টিউবিউলসও ড্যামেজড হয়, সো এই জিনিসটা একটু নর্মালি পাস হয়, আমাদের খুব একটা ইউরিয়া রিসাইক্লিংয়ের সুযোগ থাকে না। তো এই জন্যই আর কি মূলত ইন কেস অফ প্রি-রেনাল ফেলিয়ার, যেহেতু ইউরিয়া রিসাইক্লিংয়ের জন্য ইউরিয়া লেভেলটা বেড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আমাদের এই ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনের রেশিওটা অনেক বেশি বেড়ে যায়। নর্মালি হচ্ছে 10 থেকে 20:1, এটা হচ্ছে আমাদের ইউরিয়া হচ্ছে ক্রিয়েটিনের রেশিও থাকা উচিত, বাট এই ক্ষেত্রে 20-এরও বেশি হয়ে যায় প্রি-রেনাল ফেলিয়ার ক্ষেত্রে। আর ইন কেস অফ রেনাল ফেলিয়ার এটা 10 থেকে 15 এই রেঞ্জে থাকে। তো দ্যাটস সামথিং টু কিপ ইন মাইন্ড। এরপরে আমরা এখানে আবার ফিরে আসি আমাদের, আচ্ছা এখানে আবার একটা বড় আলোচনার জিনিস, সেটা হচ্ছে CKD-তে বিভিন্ন ইলেকট্রোলাইটস কমে যায়। তো এটা হচ্ছে আমি একটা আলাদা পেজ নিয়ে একটু বলি, কই পেজ, এই পেজ। তো আমাদের CKD-তে যে জিনিসটা হয়, তিনটা জিনিস আমি একটু ধারাবাহিকভাবে বলি। CKD-তে হচ্ছে যেহেতু আমরা ইলেকট্রোলাইট পাস আউট করতে পারবো না, আমরা একটু আগে দেখছি, সো আমরা হচ্ছে ফসফেটের লেভেলটা বেড়ে যাবে।
ফসফেটের লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে আবার সিকেডির আরেকটা জিনিস, রেনাল টিউবিউলসে ড্যামেজ হইতেছে, সো টিউবুলার ফাংশন কমে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমাদের যে ভিটামিন ডি অ্যাক্টিভেশন হওয়ার কথা, ভিটামিন ডি অ্যাক্টিভেট হচ্ছে না। এখন ভিটামিন ডি এর একটা কাজ ছিল ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাই দ্য গাট, তো সেই ক্যালসিয়াম লেভেলটা আমাদের ফল করবে। তো এই দুইটা জিনিস হচ্ছে। আর এই দুইটা জিনিসের সাথে আসলে অ্যাসোসিয়েটেড পিটিএইচ যেটা প্যারাথাইরয়েড হরমোন, ওদের হচ্ছে স্টিমুলেট করতেছে এরা। পিটিএইচ যখন অ্যাক্টিভেটেড হবে সে হচ্ছে ক্যালসিয়ামটাকে বাঁচানোর জন্য ট্রাই করবে। সো তার বোনসের ক্যালসিয়ামটা সে ভেঙে বের করে আনবে তার সেরাম ক্যালসিয়াম বেশি করার জন্য। সো আমাদের রেনাল অস্টিওডিস্ট্রফি হবে। এই জিনিসটার বেশ কিছু আছে, মানে এটা একটা আমব্রেলা টার্ম, অনেক কিছু আছে, যেরকম হচ্ছে অস্টিওস্ক্লেরোসিস, অস্টিওপোরোসিস, তারপর হচ্ছে কি জানি অস্টাইটিস সিস্টিকা, কি জানি ফাইব্রোসা সিস্টিকা, অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা, এই জিনিসগুলো আর কি হয়ে থাকে। অস্টিওম্যালেশিয়া হতে পারে। তো এই বিভিন্ন বোনসের আর কি ড্যামেজ আর কি এই ক্ষেত্রে দেখা যায়। সিকিডির সময় আমরা ইনশাল্লাহ ইনডেপথ দেখার ট্রাই করব। তো এখানেও সেই কথাগুলাই বলা, যে এখানে ক্যালসিয়াম লেভেলসটা কমে যায়, পটাশিয়াম লেভেলসটা কমে যায়, প্যারাথাইরয়েডের লেভেলটা বেড়ে যায়। এগুলো হচ্ছে সেকেন্ডারি টু লেস ভিটামিন ডি সিকিডিতে দেখা যায়। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট রেনাল অস্টিওডিস্ট্রফি ডেভেলপ করতে পারে এটা থেকে, এবং রেনাল অস্টিওডিস্ট্রফি ডেভেলপ করলে হচ্ছে বোনের যে এএলপি বা অ্যালকালাইন ফসফেটেজ এই লেভেলটাও বেড়ে যায়। সো এটাও একটা ইম্পর্টেন্ট টেস্ট। তারপর হচ্ছে রেনাল ফেলিয়ারে হচ্ছে এখানে যেটা থার্ড যে জিনিসটা বলতে ভুলে গেছে, যে ওদের কিডনির যে একটা মেজর ফাংশন আমাদের অ্যাসিড সেক্রেশন, সে অ্যাসিড প্রপারলি সেক্রেট করতে পারতেছে না। সো আমাদের অ্যাসিডটা ব্লাডে বিল্ড আপ হইতেছে। সো এটা রেনাল অস্টিওডিস্ট্রফিতেও একটা নেগেটিভ প্রভাব ফেলে, এবং আমাদের এটা বাইকার্বনেট লেভেলসটা অনেক কমায় ফেলে। কারণ আমাদের এই যে আয়নটা, হাইড্রোজেন আয়ন, সেটা হচ্ছে আমাদের বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশান করে তারা করতে হয়, নিউট্রাল একটা অ্যাসিড ফর্ম করে থাকে টু আর কি, মানে এটা আর কি আমরা জানি আমাদের একটা কম্পেনসেটরি বা একটা প্রোটেক্টিভ মেকানিজম। সো আমাদের লেস অ্যামাউন্টস অফ বাইকার্বনেট দেখা যায়। নর্মালি তো হচ্ছে 24-এর কাছাকাছি থাকে, এখানে অনেক কমে যায়। তো এটা হচ্ছে রেনাল ফেলিয়ার লাইক সিকেডিতে দেখা যাবে, বা রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তো এই মোটামুটি আমাদের বায়োকেমিক্যাল টেস্ট, এর সাথে হচ্ছে গ্লুকোজ লেভেলটা অ্যাসেস করা থাকতে পারে। ডায়াবেটিস মেলিটাস একটা অ্যাসোসিয়েটেড বিভিন্ন ইসের সাথে, রেনাল ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ডিজিজ। তারপর হচ্ছে সেপসিস, ভ্যাসকুলাইটিস, এগুলো আমাদের ডায়াগনোসিসের জন্য সিআরপি এটা ইম্পর্ট্যান্ট, সিআরপি টেস্ট করে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বায়োকেমিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট বেশ ইন্টারেস্টিং। এটা আসলে সিস্টেমিক বিভিন্ন ডিজিজ যখন ইসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে সেটা ইন্ডিকেট করে। যেরকম এসএলইর জন্য হচ্ছে অ্যান্টিডিএস ডিএনএর অ্যান্টিবডি, এটা আমরা এসএলই ডিটেক্টের জন্য করে থাকি। দেন হচ্ছে আঙ্কা, যেটা সি আঙ্কা, পি আঙ্কা, এগুলো হচ্ছে সব ভ্যাসকুলাইটিসের জন্য। সো রেনাল আর্টারির যদি কোনো ভ্যাসকুলাইটিস হয়, বা হচ্ছে যদি সিস্টেমিক ভ্যাসকুলাইটিসের জন্য হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, সেটার জন্য হচ্ছে আঙ্কা একটা টেস্ট। তারপর হচ্ছে এগুলো হচ্ছে স্পেসিফিক কিডনির জন্য। অ্যান্টিগ্লোমেরুলার যে অ্যান্টিবডি, যে আমাদের গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ছিল, এই হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম, এই বেসমেন্ট মেমব্রেন হচ্ছে আমাদের এপিথেলিয়াম, যেটা পোডোসাইটের সেল বলেছে। তো এই বেসমেন্ট মেমব্রেনের এগেনস্টে যদি অ্যান্টিবডি ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আমাদের বুশ-পাস্চার সিনড্রোমে আর কি দেখা যায়। সো এই অ্যান্টিবডিটা এক্ষেত্রে ডায়াগনস্টিক। তারপর হচ্ছে প্রাইমারি মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে হচ্ছে আমাদের একটা এম টাইপ anti-PLA2R অ্যান্টিবডি দেখা যায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ব্লাড টেস্ট। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইমেজিং নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।